Hello, my dear little friends of class 4, my dear students who are watching me here on this platform of my channel, and of course in this session in which I'm going to do the activities of the revision lesson of your textbook. ক্লাস 4 এর সমস্ত ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি আজকে এই সেশনে রয়েছি। তোমাদের রিভিশন লেসন যেটা রয়েছে এবং যেটা আমরা করেছি এর আগে বেশ খানিকটা অংশ, সেই অংশটা বাদ দিয়ে পরের অংশটা অর্থাৎ অ্যাক্টিভিটি 11 থেকে শেষ পর্যন্ত আমরা আজকে এই বিষয়টা করে নেব, অর্থাৎ আইটেমগুলো আমরা ডিসকাস করে নেব। তো অ্যাক্টিভিটি 11 এ এই জায়গাটাতে বা এই সেগমেন্টটাতে কি রয়েছে আমরা একটু দেখে নিই। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার। অ্যাকচুয়ালি এর আগের অ্যাক্টিভিটিটায় আমরা দেখেছিলাম বাঘের দেহের বিভিন্ন যে পার্টসগুলো, বডি পার্টসগুলোকে তোমাদের লেভেলিং করতে হয়েছিল, চিহ্নিত করতে হয়েছিল। এখানে বলছে বাঘ সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে বা তোমাদেরকে একটা করে দেওয়া রয়েছে। সো তার মধ্যে তাহলে থাকছে 4টে বাক্য। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অনেক কিছুই লিখতে পারি। বাঘ সম্পর্কে 5টা কেন 25টা বাক্য লেখা যায়। কিন্তু তোমাদের জন্য একদম বেসিক লেভেলে সহজ করে একদম ছোট ছোট 5টা বাক্য আমরা কি লিখে নিতে পারি সেটা দেখে নি চলো। তো প্রথম যেটা করে দেওয়া রয়েছে, আর টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। বাঘ একটা বন্য প্রাণী, জঙ্গলে বাস করে সচরাচর। অলদো উই সামটাইমস ফাইন্ড দ্যাট টাইগার্স আর অলসো দেয়ার ইন দ্য জুস, ইয়েট ইট ইজ বেসিক্যালি ওয়াইল্ড অ্যানিমেল। তাই তো, এটা কিন্তু মূলত বন্য প্রাণী। জুতে আমরা জোর করে ধরে এনে রাখি, সেটা আলাদা ব্যাপার, এবং এটা ডেফিনেটলি ডোমেস্টিকেট করার কথা আমরা ইউজুয়ালি ভাবি না। যদি খুব রেয়ার ক্ষেত্রে 2-4 জন মানুষ এদেরকে পোষ মানানোর চেষ্টা করেন বা পোষ মানান, কিন্তু ইন জেনারেল এটা কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল। তো যাই হোক, আর টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, এটা ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আমরা কি লিখেছি 2 নম্বর বাক্য, ইট ইজ এ লার্জ ফিয়ার্স পাওয়ারফুল অ্যানিমেল। এটা একটা খুব বড় হিংস্র, ফিয়ার্স মানে হিংস্র, পাওয়ারফুল খুব শক্তিশালী, ও আই এম সরি আর ইজ মিসিং, পাওয়ারফুল অ্যানিমাল। আ টাইগার ইজ ফন্ড অফ র ফ্লেশ, কাঁচা মাংসকে তারা ভালোবাসে। ওকে, র ফ্লেশ, সেটা আমরা লিখেছি আ টাইগার ইজ ফন্ড অফ র ফ্লেশ। 4 নম্বর আমরা কি লিখেছি, ইট ইজ ফেরোসাস, এটা হিংস্র। ফিয়ার্স আর ফেরোসাস প্রায় একই অর্থ বোঝায়, তো খুব সূক্ষ্ম একটা ফারাক রয়েছে, তবে সেটা আমি এখানে খুব একটা হাইলাইট করছি না। এই বাক্যটা নিয়ে কিন্তু অনেকের আপত্তি থাকতে পারে, বা আপত্তি ঠিক নয়, অনেকের মনে হতে পারে এটা অদ্ভুত একটা বাক্য হলো, কারণ ইট ইজ ফেরোসাস বাট বিউটিফুল অ্যানিমাল। ওকে, এখানে এ আমরা লিখতে পারতাম, ইট ইজ আ ফেরোসাস, ওকে, এ লিখলেও কোনো অসুবিধা নেই, বাট বিউটিফুল অ্যানিমাল। অ্যাকচুয়ালি হিংস্র প্রাণী কিন্তু এটা সুন্দর প্রাণী। এইখানে একটা ছোট্ট কথা বলতে চাইবো, হিংস্র প্রাণী মানেই অসুন্দর তা কিন্তু নয়। সাপ যখন ফনা তুলে দাঁড়ায় এবং দুলতে থাকে ছোবল মারার আগে, যদি আমরা জাস্ট ওই মুভমেন্টটাকে খেয়াল করি, কি অসাধারণ একটা দৃশ্য, কি অপূর্ব সৌন্দর্য। এবং ওই সাপের যে মুভমেন্ট, সেটা থেকে কিন্তু অনেক নাচের মুভমেন্টও এসছে। তো বাঘ ডেফিনেটলি হিংস্র প্রাণী, দেখলে আমাদের ভয় করে, কিন্তু বাঘের একটা সৌন্দর্য রয়েছে। বিশেষ করে যখন বাঘ আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে, দৌড়তে থাকে শিকারের পেছনে, তখন তার যে অপূর্ব একটা সৌন্দর্য, সেটা সত্যি কথা বলতে কি দেখার জন্য এবং বোঝার জন্য চোখ এবং মানসিকতা দরকার। তো ভয়ঙ্করের একটা সৌন্দর্য থাকে, তাকে আমরা বলি ভয়ঙ্কর সুন্দর। তো সেই জন্য আমরা এখানে লিখেছি, ইট ইজ আ ফেরোসাস বাট বিউটিফুল অ্যানিমাল। ডেফিনেটলি টাইগার ইজ বিউটিফুল। বিশেষ করে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তার যে গায়ের সুন্দর লাল হলুদের, এই সরি কালো এবং হলুদের, সরি লাল হলুদ নয়, কালো হলুদের ডোরা কাটার দাগ, অসাধারণ তার একটা সৌন্দর্য রয়েছে। শুধু তাই নয়, বাঘের যে এনার্জি, পাওয়ার, ওকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে তার একটা বেশ রয়্যাল ব্যাপার রয়েছে। সেই সব কিছু মিলিয়ে বাঘ কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং অনেকের কাছে, তো আমার কাছে না, অনেকের কাছেই বাঘ সুন্দর প্রাণী, দেখতে সুন্দর। ইট ক্যান রান, জাম্প অ্যান্ড সুইম সো ওয়েল, এটা খুব ভালো দৌড়তে পারে, লাফ দিতে পারে এবং সাঁতার কাটতে পারে। ঠিক আছে, তো আমরা মোটামুটি 5টা বাক্য লিখে নিয়েছি। আমরা বাঘ সম্পর্কে অনেক অনেক বাক্য লিখতে পারি, 5টা কেন বললাম, 25টা 30টা বাক্যও লেখা যায়। সেটার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে নেই, আর এটা দরকারও নেই। অ্যাক্টিভিটি 11A পেরিয়ে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 11B তে। এখানে ইনস্ট্রাকশন যেটা বলছে,
মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং আ লেটার। এখানে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি 3টে করে লেটার দেওয়া রয়েছে, একটা করে লেটার অ্যাড করতে হবে এবং সেই অ্যাড করার পরে আমরা একটা করে নতুন শব্দ পাবো। তো সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার। তো প্রথম যেটা রয়েছে আইএনজি যুক্ত শব্দগুলো আমরা এখানে পাবো। একটা করে দেওয়া রয়েছে, রিং করে দেওয়া রয়েছে, তারপরে আমি লাগিয়েছি কিং, কে লাগিয়েছি, তারপরে এস লাগিয়েছি সিং, তারপরে পিং, পিং মানে অ্যাকচুয়ালি টিং করে শব্দ হওয়া, ঠিক আছে, কোনো সার্ফ সাউন্ড হওয়া, তারপর পিং বলি। ওকে, তো আমরা মোটামুটি রিং, কিং, সিং, পিং। পরেরটা দেখতে পাচ্ছি ওএলডি দিয়ে শব্দগুলো রয়েছে। প্রথমটা করে দেওয়া ছিল গোল্ড, গোল্ডের সঙ্গে আমরা করেছি হোল্ড, এইচ লাগিয়েছি, সি লাগিয়ে কোল্ড, অ্যান্ড ফোল্ড, ফোল্ড মানে ভাঁজ। তো আমরা এটা করে নিলাম। তারপরে পাচ্ছি কি নেস্ট, পাখির বাসা পাচ্ছি। ওকে, এবং পাখির বাসার সঙ্গে সঙ্গে আমরা আর কি কি করেছি, বেস্ট করেছি সেরা, টেস্ট করেছি স্বাদ, পেস্ট, পেস্ট মানে আমরা জানি পোকামাকড়, ঠিক আছে, উপদ্রবকারী কোনো জিনিস পেস্ট বলি, তো সেটা আমরা করেছি, নেস্ট, বেস্ট, টেস্ট অ্যান্ড পেস্ট। ওকে, তো আমরা এই জায়গাটাকে শেষ করে চলে যাব 12A-তে। 12A-তে একটা ক্রসওয়ার্ড পাজল রয়েছে, শব্দ ছক। ইউজ দ্য পিকচার কিউজ, কিউজ মানে হিন্ট আর কি, ক্লু আর কিউ প্রায় সমার্থক। তো পিকচারের মধ্যে কিছু ক্লুজ রয়েছে বা কিউজ রয়েছে, এবং সেটা দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে এবং ক্রসওয়ার্ড পাজলগুলো শব্দ ছকটা পূরণ করতে হবে। খুব একটা কঠিন কিছু নেই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাইকেল রয়েছে, এবং দেখো এখানে রয়েছে কোয়াইট ন্যাচারালি একের যেটা ডাউনওয়ার্ড রয়েছে 1 2 3 4 5টা ঘর রয়েছে, তাহলে আমরা 5টা ঘরের জন্য দেখতে পাচ্ছি সাইকেল 1 2 3 4 5। একই রকম ভাবে ডাউনওয়ার্ড দুটো 2 নম্বরে রয়েছে ট্রাম, এবং দেখো 4টে ঘরই রয়েছে TRAM এর জন্য ট্রাম। তারপর রয়েছে বোট, 4টে ঘর BOAT, আর অ্যাক্রস পাশাপাশি কি রাখছি ট্রেন, কার। ট্রেন রয়েছে 1 2 3 4 5, আর কার রয়েছে 3টে শব্দ মানে 3টে ঘর। তো আমরা মোটামুটি শব্দগুলো পেলাম। এটাকে পেরিয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু অ্যাক্টিভিটি 12B-তে। এখানেও আবার বলছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ ট্রাম অর আ ট্রেন। ট্রাম অথবা ট্রেন সম্পর্কে কোনো একটা সম্পর্কে, ইদার অফ দ্য টু, দুটোর মধ্যে কোনো একটা সম্পর্কে আমাদের 4টে বাক্য লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে হেল্প বক্সে হিন্ট দেওয়া রয়েছে। হিন্টগুলো কি রয়েছে, রানস অন হুইলস অর্থাৎ চাকার উপর দিয়ে চলে, নিডস ইলেকট্রিসিটি চলতে গেলে ইলেকট্রিসিটি লাগে, হ্যাজ কম্পার্টমেন্টস কামরা রয়েছে, মুভস অন ট্র্যাক তো নির্দিষ্ট রাস্তা ধরে চলে। তো সেক্ষেত্রে আমরা প্রথম বাক্যটা কি লিখেছি, আমি ট্রামকে নিয়েছি, আই হ্যাভ অপটেড ফর ট্রাম। আর ট্রাম হ্যাজ ইউজুয়ালি 1 or 2 কম্পার্টমেন্টস। ট্রামের সচরাচর একটা বা দুটো আমরা কামরা দেখতে পাই। ইউজুয়ালি কলকাতায় যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু দুটো কামরাওয়ালা ট্রাম দেখি। কোথাও কোনো কোনো শহরে একটা কামরারও ট্রাম চলে। অ্যাকচুয়ালি ট্রাম হচ্ছে শহরের মধ্যে অন্তর্বর্তী, মানে একটা শহরের মধ্যে, বড় শহরের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য ট্রেনের একটা মিনিয়েচার ফর্ম বলা যেতে পারে। তো যাই হোক, তো আমরা বলছি ট্রামের সচরাচর আমরা কি দেখি, ইউজুয়ালি 1 অথবা 2 কম্পার্টমেন্ট থাকে। 2 নম্বর বাক্য আমরা কি লিখেছি, ইট রানস অন হুইলস, এটা কিন্তু চাকার উপর দিয়েই চলে। ওকে, 3 নম্বরে গেছি, আর ট্রাম নিডস ইলেকট্রিসিটি টু রান। ট্রাম চলার জন্য বা টু মুভ গড়ানোর জন্য ইলেকট্রিসিটির হেল্প নেয়, ইলেকট্রিসিটি লাগে এর। পরেরটা আমরা গেছি কি, ইট মুভস অন ট্র্যাকস, এটা সেই সমস্ত রাস্তা ধরে চলে, কল ট্রামওয়েজ অর ট্রাম লাইন্স উইদিন আ সিটি। একটা শহরের মধ্যে যে ট্র্যাকগুলোর উপর দিয়ে ট্রাম চলে তাকে আমরা বলি ট্রাম পথ বা ট্রাম লাইন বা ট্রামওয়েজ, যাই বলি না কেন। তো এই অ্যাক্টিভিটি 12B-টা আমরা কমপ্লিট করলাম। অ্যাক্টিভিটি 13 কি বলছে, দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং আ লিস্ট অফ ভার্বস, অর্থাৎ বাঘের ছবি দিয়ে এটা একটা আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা কলাম, এখানে কতগুলো ভার্ব আমরা পাচ্ছি। পাশে আমরা দেখতে পাচ্ছি ভালুক বেয়ার ইজ অলসো হোল্ডিং আনাদার লিস্ট, অথবা যেটাকে আমাকে ফিল আপ করতে হবে, কমপ্লিট দ্য লিস্ট, দ্য বেয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। যে ভার্বগুলো বাম দিকে পাচ্ছি আমরা তার পাস্ট ফর্মটা লিখতে হবে। তো ভার্বগুলো আমরা পেয়েছি এখানটাতে অ্যাক্ট থেকে অ্যাক্টেড, ইডি, বিলিভ থেকে বিলিভড, লাস্টে শুধু ডি লেগেছে, কুক থেকে কুকড, লিফট থেকে লিফটেড, ওয়াচ থেকে ওয়াচড, গ্র্যান্ট থেকে গ্র্যান্টেড, রাস থেকে রাস্ট। অর্থাৎ ডি অথবা ইডি লাগিয়ে আমরা পাস্ট ফর্মগুলোকে ফ্রেম করেছি। এই হচ্ছে মোদ্দা বিষয়। তো এরপরে যে জায়গাটা রয়েছে লেটস টক, অ্যাকচুয়ালি এই সেগমেন্টসগুলো বা এই অংশগুলো রয়েছে তোমাদের কিন্তু স্পিকিং অ্যাবিলিটিটা মোটামুটি
শুরুর দিকটাতে, অর্থাৎ একদম বিগিনার্স লেভেলে, যাতে আমাদের বিল্ড আপ করা যায়। লেটস টক বলছে উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস। আমরা জল বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার। জলের বিভিন্ন রকম ব্যবহার সম্পর্কে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। তো অ্যাকচুয়ালি এটাকে অনেকগুলো সেন্টেন্স করা যায়। আমি এইখানে জায়গাটাকে ছোট করার জন্য জাস্ট আমি একটা বাক্যেই শেষ করেছি, উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক। এটা আমরা একটা শেষ করতেই পারতাম। উই নিড ইট টু ওয়াশ ভেরিয়াস গুডস অ্যান্ড আর্টিকেলস। ওকে, উই ইউজ ওয়াটার টু কুক। ওকে, উই অলসো need water to do farming activities. It is also needed to produce electricity and run various machines and factories as well. There are other uses of water as well. তো এতগুলো কথাকে আমি খুব ছোট্ট করে এখানে একটা বাক্যে ঢুকিয়ে দিয়েছি। উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক, ওয়াশ, কুক, ডু ফার্মিং অ্যাক্টিভিটিস, প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করতে। অ্যাকচুয়ালি শুধু জলবিদ্যুৎ নয়, তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য জল লাগে, এটা অনেকেই হয়তো আমরা খেয়াল করিনি। ইলেকট্রিসিটি রান ভেরিয়াস মেশিনস, বিভিন্ন মেশিন চালাতে গেলেও মেশিনগুলো ঠান্ডা রাখার ক্ষেত্রে এখন কুল্যান্ট বেরিয়ে গেছে অনেক রকম, কিন্তু জলের একটা প্রয়োজনীয়তা রয়েছে। ফ্যাক্টরিতেও জল লাগে প্রচুর, অ্যান্ড সো অন, এবং আরও বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে। তো এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা ভেঙে ভেঙে আলাদা বাক্য করতে পারি। তাহলে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল পাই। হোয়াট আর দে, সেগুলো কি? এটা আমি একদম একটা বাক্যে করেছি। একই রকমভাবে এটাকে ভেঙে ভেঙে করতে পারি। উই গেট ওয়াটার ফ্রম পন্ডস, রিভার্স, লেকস, সিজ এটসেট্রা অন দ্য সারফেস অফ দ্য আর্থ। তাহলে পৃথিবীর উপরে আমরা জল এই সমস্ত সোর্স থেকে পাচ্ছি, পুকুর, নদী, নালা, সমুদ্র, হ্রদ, এগুলো জায়গা থেকে। ওকে, অ্যান্ড অলসো ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। এছাড়া আমরা মাটির নিচের সোর্স থেকে বা উৎস থেকেও জল পাই। তবে এখানে একটা বড় ব্যাপার রয়েছে, আমি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করেছি। বাট দ্য মেন সোর্স অফ ওয়াটার অন আর্থ ইজ রেন। কিন্তু পৃথিবীতে সমস্ত জলের উৎস হচ্ছে বৃষ্টি, বা আরো ভালো করে বললে মেঘ। তো যাই হোক না কেন, এগুলোকে আমরা ভেঙে ভেঙে করতেই পারতাম, যে উই গেট ওয়াটার ফ্রম পন্ডস, রিভার্স, লেকস, সিজ আর অলসো সোর্সেস অফ ওয়াটার, সিজ অ্যান্ড ওশানস, এটা ভেঙে দিতে পারতাম। এভাবে আমরা কন্টিনিউ করতে পারি। অর্থাৎ কোনো একটা কনটেক্সটকে, কোনো একটা প্রসঙ্গকে, কোনো একটা সাবজেক্টকে খুব ভালোভাবে না হলেও মোটামুটিভাবে সঠিক ইংরেজিতে তুলে ধরা একটা প্র্যাকটিস থ্রু ডেফিনেটলি স্পিকিং। তো সেইটা তোমাদেরকে সড়গড় করানোর জন্য এটা রয়েছে। এবার হচ্ছে লেটস ডু, চলো আমরা কাজটা করে নিই। অ্যাক্টিভিটি 14, 14 কি বলছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ওকে, তো হেল্প বক্স থেকে তোমাদের শব্দ নিতে বলেছে, এবং সেই শব্দ দিয়ে তোমাদের ফিল ইন করতে হবে। হ্যাপি থেকে আমরা করেছি স্যাড। ওকে, হ্যাপি ছিল, হ্যাপি থেকে আমরা স্যাড করেছি। আনহ্যাপিও করা যেতে পারতো, কিন্তু এখানে তা নেই। স্লো থেকে আমরা করেছি ফাস্ট। ওকে, টল থেকে করেছি শর্ট। ওকে, টল থেকে শর্ট করেছি। হেভি থেকে আমরা করেছি লাইট, লাইট রয়েছে। লিটল থেকে এখানে রয়েছে কোয়াইট ন্যাচারালি লার্জ। লিটলের অপোজিট বিগ হয়, লার্জ হয়, আমি একটা এক্সট্রা ওয়ার্ড এখানে অ্যাড করেছি। আর ইয়াং থেকে করেছি আমরা ওল্ড। তো এই জায়গাটাতে আর এরপরে যেটা রয়েছে লেটস টক, এখানে কথা বলার বিষয়টা রয়েছে। লুক এট দ্য পিকচার্স গিভেন অন দ্য নেক্সট পেজ। একটা ছবির সিরিজ রয়েছে। ডেসক্রাইব দ্য পিকচার্স টু ইউর ফ্রেন্ডস। এই ছবিগুলো কিন্তু বর্ণনা করতে হবে বন্ধুর কাছে। এবং টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং। অ্যাকচুয়ালি আগলি ডাকলিং এর গল্পটা কিন্তু একটা বিখ্যাত গল্প। ওকে, সেটা হচ্ছে হ্যান্স অ্যান্ডারসনের লেখা একটা বিখ্যাত গল্প, এবং সেই গল্পটা খুব ছোট করে দেওয়া রয়েছে। তো এই গল্পটার যদি আমি মোটামুটি তোমাদেরকে বড় করে বলে দিই, তাহলে কিন্তু এর ছোটটাকে হ্যান্ডেল করার সুবিধা হবে। ডেফিনেটলি এটা ইংরেজিতে বলতে হবে। বাংলায় গল্পটা এরকম দাঁড়াচ্ছে, কোনো এক জায়গায় একটা বড় ডাক, মানে মা ডাক, মাদার ডাক ছিল। সে কতগুলো ডিম দিয়েছিল তার বাসায়, এবং ডিমগুলো যখন ফুটে বেরালো, দেখা গেল কি তার মধ্যে 4টে ডিম সে দিয়েছিল। তার মধ্যে হ্যাচিং করার পরে, অর্থাৎ তা দেওয়ার পরে যখন 3টে ডিম ফুটে গেল প্রায় কাছাকাছি সময়, 3টে নর্মাল বাচ্চা বেরিয়েছে, কিন্তু চতুর্থ ডিমটা ফুটতে একটু সময় নিল, একটু বেশি সময়। সেখান থেকে যে বাচ্চাটা বেরোলো সে কিন্তু বাকি 3জনের মতো নয়। ফলে আমরা সচরাচর যাদের মানে যাদেরকে আমাদের মতো দেখতে না, তাদেরকে, বা আমাদের মতো যারা নয় তাদেরকে আমরা আগলি বলে দিই। যেমন আমরা
যারা এরকম দেখতে মানুষ, আমরা আফ্রিকানদের বলছি তারা আগলি। আবার দেখা যাচ্ছে যারা ইউরোপিয়ান তাদের মতো আমরা দেখতেন, তারা আমাদেরকে আগলি বলতে পারে। তাহলে অ্যাকচুয়ালি আগলি ব্যাপারটা কি, এই প্রশ্নটা কিন্তু এখানে ঘুরিয়ে তোলা হয়েছে। যাই হোক, তো এই যে বাচ্চাটা জন্মালো সেই বাচ্চাটা কিন্তু অন্যদের মতো নয়, ফলে তাকে তার যারা অন্যান্য সিবলিংস অর্থাৎ তারা যে অন্যান্য ভাই বোনেরা তারা তাকে ঠিকঠাক অ্যাকসেপ্ট করলো না, তাকে সবসময় দুচ্ছাই করলো, তুই এখান থেকে পালা, তুই আগলি 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 এবং বলে বলে তাকে গাল দিতে শুরু করলো। তো সে মনের দুঃখে কিন্তু একসময় চলে গেল। চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করলো, কিন্তু যেখানে আশ্রয় নিতে যায় দেখে কি সেখানে আশ্রয় পায় না, এবং সেখানে দেখতে পাচ্ছি কি আমরা তাকে তাড়া করছে, কোথাও বেড়ালের দ্বারা তাড়া খাচ্ছে, লোকের ঘরে আশ্রয় দিচ্ছে সেখান থেকে তাকে বের করে দিচ্ছে, এবং আলটিমেটলি দেখা গেল একজন বৃদ্ধার বাড়িতে সে আশ্রয় নিতে গেল, বৃদ্ধার ঘর থেকেও সে আশ্রয় পেল না, যদিও গল্পে কিন্তু অরিজিনাল গল্পে যেটা বলা হয়েছে সেখানে বৃদ্ধার ঘরে সে প্রথমে আশ্রয় পেয়েছিল, কিন্তু বৃদ্ধার ঘরে একটা বেড়াল ছিল, ঠিক আছে, টম ক্যাট, সে একে থ্রেট করলো, ওর ঘরে একটা হেন ছিল সে একে ঠোকরাতে লাগলো, কেউ তাকে অ্যাকসেপ্ট করতে রাজি নয়, তাকে জায়গা দিতে রাজি নয়, ফলে সে মনের দুঃখে চলে গেল অনেক দূরে একটা লেকের কাছে, খুব একাকী থাকতে লাগলো, এবং সেই লেকে দেখা গেল কি শীত যখন এলো এবারে লেকের জল খুব ঠান্ডা, এবং একাকী সে মনের দুঃখে বাস করে, সে লেকের জলে সে আপ্রাণ চেষ্টা করছে সাঁতার কাটা এবং গাটাকে গরম রাখা, কিন্তু যখন দেখলো যে না আর সম্ভব হচ্ছে না, প্রায় জমে যাওয়ার উপক্রম, তখন দেখতে পেলো হঠাৎ করে দেখলো তাকে দুটো মানুষের হাত তাকে তুলে নিয়ে জল থেকে, ওটা ছিল একজন ফার্মারের হাত, এবং সে ফার্মার তাকে বাড়িতে নিয়ে গেল এবং তাকে বেশ যত্ন করে রাখলো ওখানে, এবং সে আস্তে আস্তে বড় হতে শুরু করলো। তারপর ফার্মার তাকে যখন এনে শীতের শেষে ওখানে ফিরিয়ে দিয়ে গেল, তখন সে বেশ খানিকটা বড় হয়েছে, এবং ওই জায়গাতে সে অবাক হয়ে দেখলো যে যখন আগেও গেছিল বা পরেও এসে দেখলো যে ওখানে বেশ কিছু রাজহাঁস, দারুণ সুন্দর দেখতে, সাদা বিশাল গলাযুক্ত, অসাধারণ দেখতে বেশ কিছু রাজহাঁস ওখানে উড়ে বেড়াচ্ছে, জলে তারা খেলে বেড়াচ্ছে। তো সে বললো এরা কারা, এরা কি ধরনের প্রাণী, অবাক যে এরা কে। তো যাই হোক না কেন, সেকেন্ড টাইম যখন তাকে ওই মানে হ্রদে যখন ফার্মার ফিরিয়ে আনলো, তখন হ্রদে যখন সে নিজের জলে একবার নিজের দিকে তাকিয়ে দেখে, অবাক, আরে আমি কি, তখন সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি আমি যদিও ডাকের ঘরে জন্মেছি কিন্তু আমি অ্যাকচুয়ালি একজন রাজহাঁস, সোয়ান, ফলে তাকে দেখতে তো ডাকের মতো হবে না, ফলে সে তখন অন্য সোয়ানদের সঙ্গে মিলিত হবে, সোয়ানরা তাকে খুব অ্যাকসেপ্ট করবে, এবং তার জীবনের এতদিনে যে দুঃখ তাকে সবাই আগলি বলতো সে দুঃখ নিমেষে দূর হয়ে যাবে, এবং সে খুব হ্যাপিলি বাঁচতে মানে শুরু করবে। তো এই গল্পটাকে এখানে ছোট করে দেওয়া হয়েছে, ওকে। তো এই যে গল্পটা এটা অনেক ভাষায় অনুদিত হয়েছে এবং দারুণ একটা গল্প। তো আমরা এই যে প্রথম পিকচারে কি দেখতে পাচ্ছি এটা ডেসক্রাইব করতে হয়। ইন দ্য ফার্স্ট পিকচার উই ফাইন্ড দ্যাট সাম ডাকলিংস আর কামিং আউট ফ্রম দ্য এগস দ্যাট দ্য মাদার ডাক laid some days earlier, but one egg is still to be broken to give out some duckling. And ultimately in the second picture we find when the fourth duckling came out, we find that it was not like the other three, it was a bit different, and so the other ducklings, the other three ducklings, they didn't accept him, okay, they are all very angry or indignant at that. Even the mother duck was also not happy with this different looking duckling, although it is not duckling, we would come to know that, and obviously being disliked and of course laughed at and ridiculed by all, ultimately the ugly duckling left the place to find some personal place for him. But wherever he went to find some place for him, he didn't get any. Rather, it was driven out by all. Okay. Ultimately, he tried to find some shelter in the heart of an old woman, but ultimately he didn't get it because the old woman also drove him out. And then he went to some lake and tried to find out some place for him in some lone nook. But there in the water, he found his own reflection, and that was something surprising for him. He could feel that
He was not any darkling, he was the offspring of a swan. So ultimately, the ugly duckling, in course of time, turned out to be a beautiful swan. And the very term, the ugly duckling, from which he was suffering a lot, or he has suffered so much so far, got simply dropped off from him and he became so happy. তো আমরা এই ছবিটাকে এখানে বর্ণনা করে নিলাম। তো আগলি ডাকলিং এর গল্পটা তোমরা অনেকেই পেয়ে যাবে ইউটিউবে, যদি তোমরা কখন সার্চ করো দেখবে ওখানে আগলি ডাকলিং এর গল্পটাকে খুব সুন্দর করে বলা রয়েছে ইংরেজিতে, একটু শুনে নিও, পুরো গল্পটা তোমরা কিন্তু পেয়ে যাবে ওখানে। এরপরে রয়েছে ইটস রাইম টাইম, ধরো একটা কবিতা দেওয়া রয়েছে ছড়া, দ্য কেটারপিলার স্টোরি। কেটারপিলার মানে আমাদের শুঁয়োপোকা, শুঁয়োপোকার কাহিনী। তো শুঁয়োপোকা ইউজুয়ালি আমাদের কাছে রিপালসিভ, আমাদের মধ্যে কেউ কি শুঁয়োপোকা ভালোবাসি না। তো এই কবিতা যাওয়ার আগে একটা কথা বলে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেসেজ দেওয়া রয়েছে যে মানুষ যতদিন নিজেকে চেনে না, আমি কে, আমার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, আমার আইডেন্টিটি কি, তা ততদিন পর্যন্ত মানুষের সমস্যা থাকতে পারে। যখন মানুষ নিজেকে চেনে নেয় তখন কিন্তু সে বুঝতে পারে যে আমার মধ্যে কি বিশাল সম্ভাবনা রয়েছে। আত্মসচেতন হওয়া জীবনে সবচেয়ে জরুরি। বিবেকানন্দ বলে গেছেন যে দ্য গ্রেটেস্ট উইজডম ইজ টু নো দাইসেলফ, নিজেকে চেনাটাই সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় জ্ঞান। আমরা আমাদেরকে ঠিকঠাক চিনি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন না যে আপনাকেই জানা আমার ফুরাবে না। তো আমরা নিজেদেরকে ঠিকঠাক চিনি না বলেই আমরা ভাবি যে আমরা হয়তো ইনফিরিয়ার, আমাদের কোয়ালিটি নেই, আমরা হয়তো বিভিন্ন রকমভাবে পিছিয়ে পড়া কোনো মানুষ, তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি রয়েছে। প্রপার সিচুয়েশন, প্রপার সার্কামস্ট্যান্সেস এলে তখন আমরা নিজেদেরকে চিনতে পারি। ওকে, তো এই মেসেজটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, যাকে সবাই আগলি বলে দুচ্ছাই করছিল সেই আদতে কিন্তু ছিল সোয়ানের বাচ্চা। অ্যাকচুয়ালি একটা প্রশ্ন হতে পারে, স্যার ডাকের বাসায় কি করে সোয়ান জন্মালো? এটা একটা বড় প্রশ্ন। এই একটা অ্যাবসার্ড এলিমেন্ট রয়েছে, এটা আমি জানি, কিন্তু যেগুলো ফেয়ারি টেল বা চিলড্রেন্স টেল সেখানে অত গুরুত্বপূর্ণ বিষয় এটা নয়, মেসেজটাই আসল কথা। যে কেটারপিলার স্টোরির যে মানে কবিতাটা রয়েছে, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস, বাঁধাকপির পাতার নিচে দ্য কেটারপিলার স্যাট, একটা শুঁয়োপোকা বসে রয়েছে। ড্রাউজিং ইন সানশাইন, সে একটু ঝিমোচ্ছে, রোদ পড়েছে সেখানে ঝিমোচ্ছে। ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, এবং সে ইতিউতি বিভিন্ন জিনিস ভাবছে, নির্দিষ্ট ভাবনা কিছু নেই, এলোমেলো ভাবনা তার মাথার মধ্যে আসছে। ইট থট, ওকে, ড্রাউজ মানে ঝিমোনো। ইট লেড এ রাদার লেজি লাইফ, এবং এই যে কেটারপিলার বা শুঁয়োপোকাটার একটা অলস জীবন এখন। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, নিজের মতো করে শুয়ে রয়েছে, ওকে, নিজস্ব ভঙ্গিতে। হোয়েন হাংরি ইট জাস্ট নেভেলড অ্যাট দ্য ক্যাবেজ ফর এ হোয়াইল, যখনই তার খিদে পাচ্ছে কুটকুট করে বাঁধাকপি পাতাগুলো খেয়ে নিচ্ছে। আমরা দেখেছি শুঁয়োপোকারা গাছের পাতা প্রচুর পরিমাণে খায়, সবুজ পাতা খায় এবং বিষ্ঠাও ত্যাগ করে সবুজ রঙের। নাও কেটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ। অ্যাকচুয়ালি যারা শুঁয়োপোকা তাদের কিন্তু একদিন পরিবর্তিত হতে হয়। শুঁয়োপোকা কোনো নির্দিষ্ট প্রাণী নয়, ওটা একটা প্রাণীর জীবন চক্রের একটা অংশ, আ পার্ট অফ দ্য লাইফ সাইকেল। সেটা কে, সেটা আমরা সবাই জানি, শেষে আমরা সেটাই দেখবো। অ্যান্ড ওয়ান ডে, ভেরি সুন, খুব তাড়াতাড়ি একদিন কি ঘটলো, ইট স্টার্টেড ওয়াকিং স্টেডিলি, একটা কাজ শুরু করলো এবং সে কাজটা স্টেডিলি, ধারাবাহিকভাবে। টু উইভ হার টাইট কোকুন, সে নিজের চারদিকে একটা কোকুন তৈরি করলো। কোকুন অ্যাকচুয়ালি হচ্ছে শুঁয়োপোকারা মুখ দিয়ে এক ধরনের রস বের করে, সেই রসটা বাতাসের সংস্পর্শে এসে একটা কেমিক্যাল চেঞ্জ তার মধ্যে আসে এবং সুতো সুতো টাইপের জিনিস হয়ে, 18 সুতো সুতো জিনিস হয়ে চারদিকে তাদের একটা কি বলবো চেম্বার মতো তৈরি করে, সেটাকে আমরা কোকুন বলি বা গুটি বলি। উইদিন দিস কোজি সেল, এই আরামদায়ক সেল বা ওই গুটির মধ্যে ইট স্টেড, এ থাকতে শুরু করলো। অ্যান্ড ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই, এরপরে দিন কাটলো, রাত কাটলো, বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা রাত কেটে গেল। দেন সাডেনলি আ স্প্লিট অ্যাপিয়ার, তারপর একদিন দেখা গেল ওই কোকুনে একটা জায়গায় ফাটলো, স্প্লিট, ফেটে গেল একটা জায়গায়। অ্যান্ড আউট কেম আ বাটারফ্লাই, এবং বেরিয়ে এলো একটা দারুণ সুন্দর প্রজাপতি। নো লঙ্গার ওয়াজ ইট লেজি, এ কিন্তু আর অলস নেই। নাও ইট হ্যাড আ পেয়ার অফ উইংস, এবং দেখতে পাচ্ছি এর এখন রয়েছে একজোড়া ডানা। ইট ডান্সড আপন দ্য রোজেস, এ এখন বাঁধাকপির ক্ষেত ছেড়ে এখন ফুলে 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 নেচে বেড়াচ্ছে, গোলাপে নাচছে, অ্যান্ড অন মেনি আদার থিংস, আরো অন্যান্য জিনিসের উপর নেচে বেড়াচ্ছে। আ লাভলি লিটল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, খুব সুন্দর একটা বাটারফ্লাই পরিণত হয়েছে, যার কি কি রং রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কালোর ছোপ রয়েছে, সাদার ছোপ রয়েছে, লালের ছোপ রয়েছে।
ফ্লিটিং ইন দ্য সানশাইন, ফ্লিট মানে মুভ করা আর কি, খুব ছটপটে মুভমেন্টকে আমরা ফ্লিটিং বলি। তো সূর্যের রশ্মি মানে রোদের মধ্যে নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, নড়ে চড়ে বেড়াচ্ছে, টিল ইট ওয়াজ টাইম ফর বেড। প্রথম যেদিন সে বেরিয়ে এলো পৃথিবীর বুকে, সে দারুণ নেচে নেচে সারাদিন কাটলো, তারপরে রাতে এক সময় সে গিয়ে ঘুমিয়ে পড়লো। তো খুব সুন্দর একটা কবিতা দিয়ে আমাদের এই জার্নিটা শেষ হবে, কারণ এরপরে যেটা রয়েছে, লেটস ওয়ার্ক টুগেদার, ড্র দ্য পিকচার অফ অ্যাটলিস্ট 4 অ্যানিমালস দ্যাট ইউ সি ইন ইউর লোকালিটি। চারদিকে যে প্রাণীগুলো দেখতে পাও তার মধ্যে অন্তত 4টি ছবি এঁকে ফেলো, অ্যান্ড টেল দ্য ক্লাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যানিমালস। এই প্রাণীগুলো সম্পর্কে কী জানো সেটা ক্লাসকে বলো। ওটা এক ধরনের লেটস ওয়ার্ক টাইপের জিনিস। তো আমরা গোট সম্পর্কে, যেমন টাইগার সম্পর্কে লিখলাম, গোট সম্পর্কে লিখতে পারি, কাউ সম্পর্কে লিখতে পারি, ডগ সম্পর্কে লিখতে পারি, ক্যাট সম্পর্কে লিখতে পারি। তো এই ধরনের লেখাগুলো কিন্তু আমাদের করে নিতে হবে বা আমরা করতেই পারি। তো মোটামুটি আমরা এই অংশটাকে আর খুব একটা বাড়াচ্ছি না, কারণ রিভিশন লেসনে যা তোমাদের আইটেমস ছিল আমার মনে হয় 2টো ক্লাস তার জন্য সাফিসিয়েন্ট। এই পার্টটাকে আমি আর ওটা গুরুত্ব দিচ্ছি না। তো আজকের এই সেশন দিয়ে শেষ হচ্ছে তোমাদের রিভিশন যে লেসন ক্লাস 4-এর তার আলোচনা, এবং এর পরের ক্লাস থেকে আমি তোমাদের যেটা অরিজিনাল সিলেবাস লেসন 1 থেকে শুরু হচ্ছে সেটা নিয়ে থাকবো। এবং ডেফিনেটলি তোমরা এই সমস্ত আইটেমগুলো যা যা আমি করিয়ে এলাম সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে এবং খাতায় রেডি করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, তাই তো? সবাই ভালো থেকো ছোট্ট বন্ধু।